জ্বালানির পর বাড়ছে বিদ্যুতের দাম, ৩২% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব। বুধবার থেকে গণশুনানি। এবার ফিলিং স্টেশনে গ্যাসের জন্য দীর্ঘ লাইন, চাপ কম থাকার অজুহাত। শিক্ষা ও স্বাস্থ্য গুরুত্ব দিয়ে ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন, চলতি অর্থ বছরের চেয়ে ৫০% বেশি। প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতে থাকবে বিশেষ নজরদারি। স্থানীয় নির্বাচনে অনিয়ম হলে উত্তপ্ত হবে রাজপথ, হুঁশিয়ারি বিরোধীদের। ঐক্যের তাগিদ সরকারি দলের। রক্তপাত এড়াতে সবাইকে আলোচনায় বসার আহ্বান সিইসির। মানবাধিকার সমুন্নত রেখে র্যাব পরিচালনায় হচ্ছে নতুন আইন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে জোর মন্ত্রীর। মার্কিন নিষেধাজ্ঞা তুলতে নতুন নামকরণের চিন্তা। এবং চট্টগ্রাম নগরীতে জুলাই গ্রাফিতি মোছা নিয়ে দুপক্ষের উত্তেজনা, ১৪৪ ধারা জারি। ভিসি পরিবর্তন সহ ৩ দাবিতে ডুয়েট শিক্ষার্থীদের একাংশের ব্লকেট কর্মসূচি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমরিনা। ঘাটতি সমন্বয়ে বছরে দুবার বিদ্যুতের দাম বাড়াতে চায় পিডিবি। ১ জুন থেকেই নতুন দাম কার্যকরের আবেদন করেছে সংস্থাটি। এরই মধ্যে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৩২% পর্যন্ত গড় দাম বৃদ্ধির প্রস্তাব করেছে বিতরণ সংস্থাগুলো। বুধবার থেকে গণশুনানি করবে এনার্জি রেগুলেটরি কমিশন। তবে অযৌক্তিক ব্যয় কমিয়ে ঘাটতি সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। ওমর ফারুকের ছবিতে ফারুক ভিয়া রবিনের রিপোর্ট। জ্বালানি তেল এলপি গ্যাসের দামে বড় উল্লম্ফনের পর এবার শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া। চলতি অর্থ বছরে ৬২,০০০ কোটি টাকার ঘাটতির কথা জানিয়ে বিদ্যুতের পাইকারি দর ২১% বাড়ানোর প্রস্তাব পিডিবির, যা জুন থেকেই কার্যকর চায় সংস্থাটি। শুধু তাই নয়, সমন্বয়ের নামে বছরে 2 বার বিদ্যুতের দাম বাড়ানোর এখতিয়ার চাইছে সরকারি এ প্রতিষ্ঠানটি। এখন যা অবস্থা, ডলার রেট যেটা বাড়ছে, তারপরে বিভিন্নভাবে তেলের দাম বাড়ছে, কয়লার দাম বাড়ছে, এখন কি এর কোনো অল্টারনেটিভ আছে আমাদের হাতে? এদিকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের গড় দাম সর্বোচ্চ ৩২% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিতরণ সংস্থাগুলো। একই সঙ্গে পাইকারি পর্যায়ে যে দাম বাড়ানো হবে সেটিও এর সঙ্গে যুক্ত করার আবেদন করা হয়েছে। পাশাপাশি ডিমান্ড চার্জ সহ বিভিন্ন ফি বাড়ানোর প্রস্তাবও দিয়েছে বিতরণ প্রতিষ্ঠানগুলো। আর তাতে যাপিত জীবনে নতুন করে খরচ কাটছাটের শঙ্কায় সাধারণ মানুষ। এমনি তো সব জিনিসের দাম বেশি, এর মধ্যে যদি আবার বিদ্যুতের দাম বেড়ে যায় সেটা ভালো হবে না। আমাদের আয় ইনকাম বাড়ে নাই, সো এইটা মরার উপর খাড়ার ঘা। সাধারণ মানুষ তো চলাফেরা খুবই কষ্টকর। দাম বাড়লে প্রত্যেক শ্রেণীর লোকের কষ্ট হবে। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ শুধু বিলাসিতা নয়, মানুষের অধিকার। তাই সাধারণ মানুষকে চাপে না ফেলে বিদ্যুৎ খাতের অযৌক্তিক ব্যয় ও অপচয় রোধ করে ঘাটতি সমন্বয়ের পরামর্শ তাদের। আমাদের অনেক লিকেজ হয়, সিস্টেম লস হয়, ইত্যাদি হয়। এগুলোও আমাদের কমাতে হবে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এগুলো তো সব কিছু ভোক্তা আর উৎপাদকের উপরে, তো এটা তো চাপিয়ে দিলে তো চলবে না। পার ইউনিট বিদ্যুতে ব্যয় দেখানো হচ্ছে 12 টাকা, আমাদের হিসেবে 8 টাকার উপরে কোনোভাবেই হতে পারে না। লুণ্ঠনমূলক ব্যয় কমিয়ে ন্যায্য যৌক্তিক ব্যয় নির্ধারণ করেন, সেটা না করে যদি মূল্যবৃদ্ধি করা হয় তাহলে তো সেটা জ্বালানি সুবিচার হলো না। বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের উপর বুধ ও বৃহস্পতিবার গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বিদ্যুতের দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে সব সময়ই। এ অবস্থায় আরও এক দফা দাম বাড়ানো হলে এর সম্ভাব্য নানামুখী প্রভাব নিয়ে উদ্বেগে ভোক্তারা। তাদের চাওয়া দাম বৃদ্ধি নয়, বরং বিদ্যুৎ ও জ্বালানি খাতের অযৌক্তিক নানা ব্যয় কমিয়ে যেন ঘাটতি সমন্বয় করা হয়। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের সংকট কেটে গেলেও এবার সিএনজি সংকটে ফিলিং স্টেশন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না চাহিদা মতো গ্যাস। ভোগান্তিতে ক্ষুব্ধ চালকদের অভিযোগ, দাম বাড়াতে কৃত্রিম সংকট তৈরি করেছে সিন্ডিকেট। আর সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে, চাপ কম থাকায় চাহিদা মতো গ্যাস দেয়া সম্ভব হচ্ছে না। এবার লম্বা লাইন সিএনজি স্টেশনে। গ্যাস নিতে অপেক্ষা করতে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা। তারপরও মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস। লাইনে প্রেসার না থাকায় নেওয়া যাচ্ছে না 200 থেকে 300 টাকার বেশি। 2 ঘন্টা আপনার সিরিয়ালে দাঁড়ায় থেকেও আপনার প্রেসার নাই। আপনার 150 প্রেসার থাকে, 150 প্রেসারে যে গ্যাস হয়
ওইটাতে আপনি ওই গ্যাসে আয় পাওয়া যায় না। গ্যাস ঢুকছে 190 টাকা, যেখানে গ্যাস ঢুকবে 600 টাকার। ক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ সংকট নয়, জ্বালানি তেলের পর এবার গ্যাস নিয়ে সিন্ডিকেট করছে একটি চক্র। মূলত দাম বাড়ানোর পায়তারা ভোগান্তিতে ফেলছে সাধারণ মানুষকে। গ্যাসের যে সমস্যাটা, এটা তো সংকট নাই, এটা বর্তমানে যেটা বাড়াইন লাগিয়া, এটা প্রতিটা জায়গায় দেখবেন গ্যাস তারপরে গ্যাস জানা। যখন তেলের সংকট ছিল তখন কিন্তু গ্যাসের এরকম সংকট ছিল না, গ্যাস অহর পাওয়া গেছে, আসলেই নিয়ে চলে গেছি। আর এখন গ্যাসের তেলের সমাধান করছে, গ্যাসে এই যে শুরু করে দিছে। অবশ্য পাম্প কর্তৃপক্ষ বলছে অসহায় তারাও। লাইনে গ্যাসের চাপ না থাকায় নিরুপায় তারা। লাইনে আমরা পর্যাপ্ত পরিমাণে গ্যাস পাই না। আমাদের মেশিন যেখানে 120-তে চলার কথা, সেখানে আমরা 70-তে 50-তে আমাদের মেশিন চলতেছে এম্পিয়ারে। পর্যাপ্ত পরিমাণে আমাদের স্টোরেজে গ্যাস নাই, যার কারণে আমরা গাড়িতে পর্যাপ্ত পরিমাণ গ্যাস দিতে পারি না। কোথাও কোনো গাড়ি 800-1000 তাদের গ্যাস প্রয়োজন, কিন্তু আমরা 300-400 টাকার গ্যাস দিতে পারতেছি। গত সপ্তাহ থেকেই সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের প্রেসার কমতে শুরু করে। আস্তে আস্তে তা চরম আকার ধারণ করছে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগে গুরুত্ব দিয়ে 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি অনুমোদন দিয়েছে সরকার। প্রকল্প ঋণ ধরা হয়েছে 1,10,000 কোটি টাকা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, সময় মতো প্রকল্প বাস্তবায়নে জোর দিচ্ছে সরকার। অনিয়ম পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে সামলে নিতে আগামী অর্থবছরে উন্নয়ন বরাদ্দ বাড়াচ্ছে নতুন সরকার। চলতি অর্থবছরের সংশোধিত এডিবি থেকে প্রায় 1 লাখ কোটি টাকা বাড়িয়ে আগামী অর্থবছরে এডিবির আকার হচ্ছে 3 লাখ কোটি টাকা। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে নতুন অর্থবছরের এডিপি অনুমোদিত হয়। বরাদ্দের 1,90,000 কোটি টাকা সরকারি অর্থায়ন, বাকি 1,10,000 কোটি টাকা প্রকল্প ঋণ থেকে ধরা হয়েছে, যা চলতি অর্থবছরের মূল এডিবি থেকে 30% এবং সংশোধিত এডিবি থেকে প্রায় 50% বেশি। আগামী অর্থবছরে সরকারের প্রাধান্য তালিকার শীর্ষে জায়গা পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত, এরপর স্বাস্থ্য ও শিক্ষা খাত। একই সঙ্গে সামাজিক উন্নয়ন সহায়তা খাতে 17,000 কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে, যা দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভা শেষে ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, বরাদ্দে এককভাবে শুধু অবকাঠামো নয়, রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠায় জোর দেওয়া হয়েছে। এডিপি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে। সময়মতো প্রকল্প শেষ করতে সরকার জোর দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রকল্প শুরু থেকে বাস্তবায়ন শেষ পর্যন্ত এটার যে সময়সীমা, এটার উপর জোর দিচ্ছি এবং এটার প্রতিটি পদক্ষেপে, প্রতিটি স্টেপকে এটাকে মনিটর করা হয়। যেখানে অগ্রগতি হচ্ছে না, কোনো কারণে পিছিয়ে যাচ্ছে, সেখানে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বিগত দিনে জনস্বার্থ সংশ্লিষ্ট নয় এমন প্রকল্প যাচাই বাছাই করে বাদ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। রিভিউতে যেগুলো গ্রহণযোগ্য নয় সেগুলোকে বাদ দেওয়া হবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আসছে বাজেটে সরকার দরিদ্রদের জীবনমান উন্নয়নে বেশি প্রাধান্য দিচ্ছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী। তবে ঋণ নির্ভর উন্নয়ন কর্মসূচির সমালোচনা করে গবেষকরা বলেন, অর্থনীতির স্থিতিশীলতা, মূল্যস্ফীতি কমানো, কর্মসংস্থান সৃষ্টিসহ মানুষের জন্য গুরুত্বপূর্ণ বিষয় বাজেট আলোচনায় আসছে না। আগামী 11 জুন জাতীয় সংসদে প্রায় 9,30,000 কোটি টাকার বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। নাগরিক প্ল্যাটফর্ম মনে করে, নতুন সরকারের বাজেট শুরু হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা দিয়ে। বাজেট নিয়ে রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা বিষয়ক আলোচনায় গবেষকরা বলেন, সরকার 6,95,000 কোটি টাকার রাজস্ব আহরণ লক্ষ্য নির্ধারণ করতে যাচ্ছে। এর মধ্যে 1,30,000 কোটি টাকায় হয়তো ঘাটতি থাকবে। শিক্ষা, স্বাস্থ্যে বরাদ্দ কমছে, আমাদের উন্নয়নের ভিতরে যে ব্যয় সেটা আমরা করতে পারি না,
কনসার্ন আছে। এইটার ভেতরে থেকে, এবং আমরা সবচেয়ে বড় কথা, জিডিপির হার খুবই কম, ফলে অর্থে সম্পদের সংস্থান নাই, ফলে অনেক কিছু করা যায় না। 3 লাখ কোটি টাকার এডিপিরও সমালোচনা করেন গবেষকরা। বলেন সরকারের উন্নয়ন কর্মসূচি পুরোটাই ঋণ নির্ভর হচ্ছে, যা শঙ্কার। আর্থিক শৃঙ্খলার বাজেট তৈরি করার ব্যাপার ছিল। আপনারা যে আলোচনা শুনতে পাচ্ছেন, দেখছেন যে সেই কঠোর আর্থিক শৃঙ্খলার প্রত্যাশাটা খুব বেশি এখন পর্যন্ত পূরিত হয়নি। আমরা আয়ের দিকটা দেখতে পারি, সরকারি ব্যয়ের দিকটা দেখতে পারি, এবং কিভাবে আমরা অর্থায়নটা করছি এবং ঋণ কিভাবে আমরা ব্যবস্থাপনা করছি সেভাবে দেখছি। সমাজ কল্যাণমন্ত্রী জানান, এবারের বাজেটে সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বেশি অগ্রাধিকার দিচ্ছে। পরিষ্কার করে যায়, সরকারি সংস্থাগুলো দক্ষতার সঙ্গে বরাদ্দের অর্থ কেন ব্যয় করতে পারবে না তা জবাবদিহির আওতায় আনার তাগিদ দেন আলোচকরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিরোধী দলের সমালোচনার জবাব কাজের মধ্য দিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী। এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাবা মায়ের পথ ধরেই দেশ গঠনে এগিয়ে যাচ্ছেন তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যৌথ সভা শেষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউজে সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্যের হাতে নিহত হন দেশের ৭ম রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তার ৪৫তম শাহাদাত বার্ষিকীকে সামনে রেখে রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় যৌথ সভা। সভা শেষে বিএনপির সিনিয়র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিরোধী দলের সমালোচনার জবাব কাজের মধ্য দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। দেশ গঠনে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পথ ধরেই এগিয়ে চলেছেন তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে তার নেতা তারেক রহমান যতটুকু বলেছেন যে কাজগুলো জনকল্যাণে সম্পাদন করা সম্ভব আমাদের এই সোশিও ইকোনমিক কন্ডিশনে, ঠিক সেটাই তিনি বলেছেন, সেটাই তিনি করছেন। আজকে অনেক রাজনৈতিক প্রতিপক্ষ নানা ধরনের কথা বলছেন, নানা ধরনের এটিকে ডাইভার্ট করার জন্য, বিকৃত করার জন্য কথা বলছেন। কিন্তু আজকে জনগণের মধ্যে যে আশার আলো ছড়িয়েছে, জনগণের মধ্যে যে আস্থার তৈরি হয়েছে, সেইটাকে তারা টলাতে পারছেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিন ব্যাপী কর্মসূচি নিয়েছে বিএনপি। ৩০ মে শহীদ জিয়ার মাজার প্রাঙ্গণে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আমরা ২৫শে মে থেকে ১ জুন পর্যন্ত ৭ দিন ব্যাপী কর্মসূচি, এই ৭ দিন ব্যাপী কর্মসূচি আমরা গ্রহণ করেছি। মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আমরা প্রত্যাশা করছি প্রধানমন্ত্রীর নেতৃত্বে, চেয়ারম্যান তার নেতৃত্বেই সকাল ১১টায় আমরা মাজারে যাব। এদিন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত এড়াতে সব দলকে একসঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। বলেন, রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এদিকে স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম হলে রাজপথ উত্তপ্ত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় জোটের নেতারা। জাতীয় নির্বাচনের পর আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন। এরই মধ্যে ঘটা করে সিটি কর্পোরেশন, উপজেলা নির্বাচনের জন্য প্রার্থীও ঘোষণা করেছে কোনো রাজনৈতিক দল। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের শেষ দিকেই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। চলছে প্রস্তুতিও। স্থানীয় সরকারের সোমবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচন কমিশন বিটের সংগঠন আরএফইডির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে উঠে আসে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গ। হুইপ জনাব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, বাংলাদেশ জামাতে ইসলামীর। এতে সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম হলে রাজপথে জবাবের হুঁশিয়ারি দিবেন বিরোধী দলীয় জোটের নেতারা। তবে জাতীয় নির্বাচনে দেশ বিদেশে গ্রহণযোগ্যতা পেয়েছে বলে জানান জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমদ অপু। ইলেকশনটা একটা ইঞ্জিনিয়ার্ড ইলেকশন ছিল। লোকাল গভর্নমেন্টে যদি সুষ্ঠুভাবে না হয়, সেটাতে কিন্তু রাজপথ, আমরা আবারও বলছি, ভয়াবহ উত্তপ্ত হবে। বিস্ফোরকের উত্তপ্ত
পজিশনের উপর যদি আবার গোলাবারুদ নিক্ষেপ হয় সেটা অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায়। দেশটা সেদিকে যাক, এটা আমরা চাই না। পর্যবেক্ষক দলগুলা দেশীয় এবং ইন্টারন্যাশনালি সকল ফোরাম যে নিউজ আমাদের দিয়েছেন, সেখানে বাংলাদেশের মানুষের কাছে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আমরা বিজয়ী হয়েছি। পরে সিএসি জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচন কেমন হয়েছে তা বিচার করবে জনগণ, গণমাধ্যম এবং দেশি বিদেশি পর্যবেক্ষকরা। স্থানীয় সরকারের ভোট সুষ্ঠু করতে ইসির চেষ্টার কোনো ঘাটতি থাকবে না বলেও জানান তিনি। আমি আপনাদের কাছে অ্যাপিল করবো, আপনারা দরকার হলে নিজেরা বসে একটা ফয়সালার মধ্যে আসেন যে আমরা রক্তপাত দেখতে চাই, রক্তপাতহীন একটা স্থানীয় সরকার নির্বাচন চাই। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন দল থেকে প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়টি কমিশনকে চিন্তিত করেছে বলে জানান সিএসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। পুলিশের এলিট ফোর্স হিসেবে র্যাব পরিচালনার জন্য নতুন আইন হচ্ছে, যেখানে থাকবে স্বচ্ছতা ও জবাবদিহি। রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দফতরে বাহিনীর 22তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বলেন, আগামী দিনগুলোতে মানবাধিকার সমুন্নত রেখে কাজ করবে র্যাব। পুলিশের এলিট ফোর্স র্যাবের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটির সদর দফতরে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। র্যাব সদর দফতরে বাহিনীটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দিনে মানবাধিকার সমুন্নত রেখে র্যাব তার সব কর্মকাণ্ড পরিচালনা করবে। সংস্থাটির জন্য নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে র্যাব যে আইনে পরিচালিত হচ্ছে সেটা আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা সার্টেন প্রভিশনের উপরে দাঁড়িয়ে সেটা পরিচালিত হয়। এটা অ্যাডক ভিত্তিতে চলেছে। একটা প্রতিষ্ঠান এভাবে অ্যাডক ভিত্তিতে পরিচালিত হওয়ার সঠিক ছিল না। এখন আমরা সেটা আইন করব আলাদা এলিট ফোর্সের জন্য। সেখানে অথরিটি দেয়া থাকবে, তাদের রেসপন্সিবিলিটি ফিক্স করা থাকবে এবং সেই ক্ষেত্রে তাদের জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিটাও নিশ্চিত হবে। সেই হিসাবে আইনটা আসবে। কিছু কর্মকর্তার কারণে বাহিনী হিসেবে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, র্যাবকে যখন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল তখন র্যাব রাজনৈতিক কাজে ব্যবহৃত হতো। আমেরিকা যে সময় র্যাবের উপরে স্যাংশন দিয়েছিল, সেই সময় র্যাব এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিল, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। সেই সময় ফ্যাসিবাদী সরকারে যারা দণ্ডমণ্ড ছিলেন, শেখ হাসিনা তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, একদলীয় শাসন ব্যবস্থা এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য যে উদগ্র বাসনা তাদের ছিল সেটা কায়েমের জন্য এইভাবে অনেক প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। নতুন আইনে র্যাবের নাম ভিন্ন হবে কিনা সরকার তা বিবেচনা করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যে স্যাংশনটা আমেরিকা ইম্পোজ করেছে সেটা এখনো বহাল, কিন্তু আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন ফোর্স রিনেমড করি বা রেজ করি, সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ময়লা পানি ও কাপড়ের রং দিয়ে আইসক্রিম তৈরি, ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকিতে শিশু, মিরপুরে অভিযানে দুজনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস করে কারখানা সিলগালা। চট্টগ্রামে জুলাইয়ের গ্রাফিতি মোছা নিয়ে এনসিপি ও সিটি কর্পোরেশনের দুই পক্ষের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে জারি করা হয়েছে 144 ধারা। এর আগে রাতে পাল্টাপাল্টি মিছিল করে দুপক্ষ। এদিকে ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একটি পক্ষ পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করছে বলে দাবি সিটি মেয়রের। চট্টগ্রামে ফ্লাইওভারের পিলার থেকে জুলাইয়ের গ্রাফিতি মোছার অভিযোগে সিটি কর্পোরেশনকে দায়ী করে রোববার রাতে মিছিল করে এনসিপি। এতে মেয়রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে পাল্টা মিছিল করেন তার সমর্থকরাও। পাল্টাপাল্টি মিছিলে সৃষ্টি হয় উত্তেজনা। সোমবার সকাল থেকে গ্রাফিতি আকার ঘোষণা দেয় দুপক্ষই। আজকে যারা জুলাইকে ভিন্ন খাতে প্রবাহিত করছে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ওনার বিরুদ্ধে আজকে যে একটা বট বাহিনী ষড়যন্ত্র করেছেন, আমরা তার নিন্দা প্রতিবাদ জানাই। তারা একটা অন্যায়, অবিচার এবং একটা অরাজকতা সৃষ্টি করার জন্য তারা কি মেহর মহোদয়ের উপরে চাপাচ্ছে। দুপুরে সংবাদ সম্মেলনে সিটি মেয়র বলেন, জুলাইয়ের গ্রাফিতি নয়, মোছা হয়েছে পোস্টার। তিনি দাবি করেন একটি পক্ষ পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে। আমি কোনো এই ধরনের ইনস্ট্রাকশন কখনো কোনো সময় যে এই গ্রাফিতিগুলো উঠানোর জন্য কিংবা মুছে ফেলার জন্য এই ধরনের কোনো ইনস্ট্রাকশন আমি এখনো পর্যন্ত কখনো
আমি দিনে এবং দিব না। প্রশ্ন হলো যে তিনি যদি আসলেই নতুন করে জুলাই গ্রাফিতিগুলো অঙ্কন করবে তাহলে সেখানে ফর অ্যাডভার্টাইজমেন্টটা লেখার কি প্রয়োজন ছিল? কেউ যদি জুলাইকে মুছতে চায় তাহলে আমরা সরাসরি বলতে চাই তাদেরকে আমরা মুছে ফেলবো। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেওয়ানহাট থেকে জিসি পর্যন্ত সভা সমাবেশ নিষিদ্ধ করে 144 ধারা জারি করা হয়। নগরীর নানা পয়েন্টে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। যেহেতু 144 ধারা জারি করা আছে, এখানে আমাদের মহানগরের ভিতরে কোনো মিছিল মিটিং সমাবেশ নিষিদ্ধ আছে। প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে 144 ধারা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। উপাচার্য পরিবর্তন সহ 3 দফা দাবিতে গাজীপুরের ডুয়েটে শিক্ষার্থীদের একাংশের ব্লকেট কর্মসূচি চলছে। মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। স্থবির শিক্ষা কার্যক্রম। এদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণের দাবিতে 8ম দিনের মতো হয়েছে বিক্ষোভ সমাবেশ। তালা ঝুলছে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে, চেয়ার টেবিল ফেলে তৈরি করা হয়েছে ব্যারিকেড। নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে আন্দোলনে অচল গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট। সোমবার সকাল থেকে আবারও উত্তপ্ত ডুয়েট ক্যাম্পাস। সবগুলো ফটক বন্ধ করে অবস্থান নেন শিক্ষার্থীদের একাংশ। মূলত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের প্রবেশ ঠেকাতেই এই মহড়া। যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় গেটের বাইরে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ। আমাদের ডুয়েট ব্লকের কর্মসূচি চলছে, আমরা এখানে অবস্থান করছি এবং আমাদের যে কর্মসূচি গতকাল রাত্রে ঘোষণা করেছিলাম ডুয়েট ব্লকেট, সেটা এখনো পর্যন্ত চলমান। কি জন্য এই ঘটনাটা ঘটতেছে আমরা একটু নেগোশিয়েট করার কথাবার্তা বলে থাকে, এ ধরনের কোনো কিছু তিনি না করে সরাসরি তিনি সন্ত্রাসী কায়দায় আমাদের ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করেছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এখানকার একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা ভিন্ন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ সহ 3 দফা দাবি তাদের। ডুয়েটে পূর্ব থেকে কর্মরত একজন শিক্ষককে যথাযথ ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে বিসি হিসেবে নিয়োগ দান করুক। আমি কিন্তু ওনাকে একদম পরিষ্কার বলছি যে আমাদের ভিতরের পিকচারটা এইরকম, প্লাস আমি হেড অফিসের হেডকোয়ার্টারে কিন্তু আমরা আমাদের মেসেজগুলো পৌঁছানোর ব্যবস্থা করছি। এদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অপসারণ ও আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে 8ম দিনের মতো কর্মবিরতি, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষক ও কর্মচারীরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় পরকীয়া প্রেমিকার কাছে পাওনা 5 লাখ টাকা ফেরত চান সৌদি প্রবাসী মোবারক। হুমকি দেন স্পর্শকাতর ছবি ভাইরাল করে দেওয়ারও। এতে ক্ষুব্ধ হয়ে বান্ধবী ও তার মেয়েকে নিয়ে মোবারককে হত্যা করে তাসলিমা। লাশ গুম করতে 8 টুকরো করে ময়লার মধ্যে ফেলে দেওয়া হয়। রাজধানীর মুগদা থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় হেলেনা ও তার নাবালিকা মেয়েকে গ্রেফতারের পর এসব তথ্য দিয়েছে র্যাব। তবে এখনও অধরা মোকাররমের প্রেমিকা তাসলিমা। রাজধানীর মুগদার আব্দুল গনি রোডের 2 বাড়ির ফাঁকা জায়গায় মরাপচা গন্ধ পান এলাকাবাসী। রোববার বিকেলে খবর দেওয়া হয় পুলিশকে। উদ্ধার হয় পলিথিনে মোড়ানো এক ব্যক্তির মরদেহের 7 টুকরো। পাশের ময়লার স্তূপ থেকে উদ্ধার হয় মাথা। উপরে মরদেহের পরিচয় নিশ্চিত হয় আইন শৃঙ্খলা বাহিনীর। নিহত ব্যক্তির নাম মোকাররম মিয়া। সৌদি প্রবাসী মোকাররমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। চাঞ্চল্যকর এই হত্যার রহস্য উদ্ঘাটনে ছায়াতদন্তে নামে র্যাব। গ্রেফতার করা হয় এক নারী ও তার মেয়েকে। জিজ্ঞাসাবাদের সামনে আসে হত্যার রহস্য। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, সৌদি প্রবাসী বন্ধু সুমনের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন মোকাররম। সেই সুবাদে প্রেমিকা তসলিমাকে 5 লাখ টাকা দেন মোকাররম। তাদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক আরও বেশি জোরালো হয়। এর ধারাবাহিকতায় মোকাররম তার উপার্জিত রেমিটেন্স ম্যাক্সিমামটাই তার পরকীয়া প্রেমিকা তাসলিমাকে পাঠাতো। তার বাসায় সে যৎসামান্যই টাকা দিত। গত 13 মে হঠাৎ করেই সৌদি থেকে দেশে ফেরেন মোকাররম। নিজের বাড়ি না গিয়ে প্রেমিকা তাসলিমার কাছে যান। তাসলিমা তাকে নিয়ে ওঠেন বান্ধবী হেলেনার বাসায়। তখন বিয়ের প্রস্তাব দেন মোকাররম, কিন্তু তাসলিমা রাজি না হওয়ায় পাওনা 5 লাখ টাকা ফেরত চান মোকাররম। হুমকি দেন অন্তরঙ্গ ছবি ভাইরাল করে দেয়ার। এই ক্ষোভ থেকে বান্ধবীকে নিয়ে হত্যার পরিকল্পনা করে তাসলিমা। হেলেনা বেগম তার মেয়ের প্রতি আপত্তিকর কর্মকাণ্ডের জন্য
নিজের মনে থাকা ক্ষোভ থেকে সে তাসলিমা বেগমকে সাপোর্ট করার জন্য রাজি হয়। পরিকল্পনা মতো 14 মে ঘুমের ওষুধ খাইয়ে মোকাররমকে অচেতন করার পর বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করেন হেলেনা। তখন মোকাররম জেগে উঠলে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তাসলিমা। এক পর্যায়ে বটি দিয়ে কোপ দেয় হেলেনা। এরপর মোকাররমের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে হেলেনার মেয়ে। পরে হত্যা ধামাচাপা দিতে টুকরো টুকরো করে মরদেহ বিভিন্ন জায়গায় ফেলে দেয়। মানুষ যেন তাদের উক্ত ভিকটিমকে চিনতে না পারে সেই হীন উদ্দেশ্যে তার বডি থেকে আলাদা করা দেহকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করে এবং শুধুমাত্র মাথাটাকে আলাদা পলিথিনে করে বাসা থেকে প্রায় 1 কিলোমিটার দূরবর্তী স্থানে ফেলে দিয়ে আসে। হত্যার পর একেবারে স্বাভাবিক জীবন শুরু করে তারা। বাইরে ঘুরতে যাওয়া, এমনকি তাসলিমার বাসার ছাদেও পার্টি করেন তারা। 3 দিন পর মরদেহের খণ্ডিতাংশ উদ্ধারের পর আত্মগোপনে চলে যায় তাসলিমা। মেজু মেয়েটা পার্টিসিপেট ছিল। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে একটি বাসা থেকে শিশুসহ দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যা নাকি আত্মহত্যা ধোঁয়াশা কাটেনি এখনও। ঘটনার একদিন আগে চাচাতো ভাই পরিচয়ে স্ত্রী সন্তানসহ ইতালি প্রবাসীর ওই বাসায় ওঠেন চিন্ময় দাস। ঘটনার অনুসন্ধানে কাজ করছে পুলিশ ও র্যাব। ঢাকা থেকে চাচাতো ভাই পরিচয়ে মাদারীপুর আসার 8 ঘন্টা পর একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য, কাটেনি ধোঁয়াশাও। স্থানীয়রা জানান, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী শান্তনা রানী চন্দ্রের বাসায় 3.5 বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপার এলাকার ইতালি প্রবাসী যতীন বারোই ও তার স্ত্রী মিষ্টি। রোববার বিকেলে মিষ্টির চাচাতো ভাই পরিচয়ে ওই বাসায় আসেন চিন্ময় দাস সহ পরিবারের 3 সদস্য। খাবার খেয়ে রাতে বন্ধ করে দেয়া হয় ঘরের দরজা। চিন্ময় ও তার স্ত্রী সন্তানের কোনো সাড়া শব্দ না পেয়ে মধ্যরাতে পুলিশের জরুরি সেবা 999-এ কল দেন মিষ্টি। পরে ঘরের দরজা ভেঙে ভোরে 8 মাসের শিশুসহ 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। চাচা তো ভাই হয়, তার ওয়াইফ অসুস্থ, তো বলছে যে দিদি তোর বাসায় 2 দিন থাকা যাবে। আমি বলছি আস, পরে আসছে। দরজা ভিতরের তিয়া দেওয়া, যখন দেওয়া তখন পুলিশও ডাকছে, আমিও ডাকছি যে খোলে না। এরকম দরজা ভাঙবো কি অনুমতি নিচ্ছি, বুঝছেন, অনুমতি নিয়ে তারপর তারা দরজাটা ভাঙছে। তারপরে দেখে ঘটনা যে হয়েছে এটার আমরা সূক্ষ্ম বিচার চাই। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরই মধ্যে পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করেছে র্যাব। চিন্ময় যিনি মারা গেছেন তার ফ্যামিলি সহকারে, তো এরা কখন আসছেন, কি করছেন, এই সম্পর্কে উনি যে ধারণাগুলো দিচ্ছে, কথাগুলো বলতেছেন, একটু টুইস্টেড মনে হচ্ছে বা একটু সন্দেহের উদ্রেক করতেছে বলে আমার মনে হয়। তবে বিস্তারিত তদন্ত করলে সমস্ত ঘটনা বেরিয়ে আসবে বলে আমি মনে করি। নিহত 3 জনের বাড়ি মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকায়। ঘটনার পর মিষ্টির স্বামী যতীন বারোই পলাতক রয়েছে। অপরদিকে মিষ্টিকে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির যোগসাজশে প্রায় 600 কোটি টাকা লোপাট। অবৈধ প্রক্রিয়ায় নিয়োগ হয় 650 শিক্ষক। শুধু মেরামত ব্যয় 436 কোটি টাকা, যার কোনো হিসাব নেই। একাডেমিক উন্নয়ন বাবদ আত্মসাৎ করা হয় প্রায় 85 কোটি টাকা। সম্প্রতি সরকারের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্তে উঠে এসেছে মণিপুর উচ্চ বিদ্যালয়ের এমন ভয়াবহ জালিয়াতির তথ্য। প্রতিষ্ঠান প্রধান বলছেন, এর সবই হয়েছে আওয়ামী লীগের শাসনামলে। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। ঢাকার নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রতিষ্ঠানটির 6টি শাখায় প্রায় 30,000 শিক্ষার্থী পড়ালেখা করছেন। পড়ালেখার আড়ালে যেন দুর্নীতির স্বর্গরাজ্য হয়ে উঠেছিল প্রতিষ্ঠানটি। এমন তথ্য উঠে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদনে। প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরা প্রায় 600 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তদন্তে ভয়াবহ আর্থিক অনিয়ম, অবৈধ নিয়োগ ও বিধি বহির্ভূত ভাতা প্রদানের প্রমাণ পেয়েছে সংস্থাটি। অনুসন্ধানে জানা যায় 2010 সাল থেকে 2025 সাল পর্যন্ত মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের 6টি শাখার কেনাকাটা, বেতন ভাতা, উন্নয়ন ব্যয়, বিল্ডিং নির্মাণ, শিক্ষক কর্মচারী ও কর্মকর্তা নিয়োগ, ঋণ জটিলতা, কর ফাঁকি সহ নানা অনিয়ম হয়েছে প্রতিষ্ঠানটিতে। মণিপুর উচ্চ বিদ্যালয়ের 6টি ক্যাম্পাসের 12টি শিফট চালু আছে। এর মধ্যে 4টি শিফটের অনুমোদন আছে, বাকি 8টি শিফটের অনুমোদন নেই। অথচ বছরের পর বছর এই শাখা ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী ভর্তি, ক্লাস কার্যক্রম পরিচালনা এবং টিউশন ফি আদায় করা হচ্ছে। বিধি লঙ্ঘন করে এসব ক্যাম্পাসে প্রায় 6 শতাধিক শিক্ষক, কর্মচারী ও কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটিতে বিধি বহির্ভূতভাবে শিক্ষক কর্মচারী ও কর্মকর্তাদের একাডেমিক উন্নয়ন ভাতা ও নগর ভাতা দেওয়া হয়। এই দুই খাতে প্রায় 88 কোটি টাকা দেওয়া হয়েছে। এই অর্থ ফেরত এনে প্রতিষ্ঠানটির তহবিলে জমা দেওয়ার সুপারিশ করতে যাচ্ছে ডিআইএ। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের নামে 230 কোটি টাকার ব্যাংক ঋণ নেওয়া হয়েছে। তবে সেই অর্থ কী কারণে নেওয়া হয়েছে বা কোন কোন খাতে ব্যয় করা হয়েছে তার পূর্ণাঙ্গ হিসাব দিতে পারেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। এসব বিষয়ে প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করলে সরাসরি কথা বলেননি। তবে তিনি জানান, এসব দুর্নীতির সবই হয়েছে আওয়ামী লীগ শাসনামলে। আমাদের সময় না ভাই, আমি তো নতুন হয়েছি 8 মাস। না আমাদের সময় না ভাই, আমাদের এর আগের সময় আওয়ামী লীগ আমলে। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বলছে প্রতিবেদনটি শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবেন তারা। মণিপুরের পরিদর্শন ও নিরীক্ষা সংক্রান্ত যে কাজ সেটা প্রায় একদম শেষ পর্যায়ে। খুবই শীঘ্রই এটার রিপোর্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। তবে এসব অনিয়ম রোধে প্রতিষ্ঠানটির 6টি শাখা ক্যাম্পাসকে 6টি আলাদা স্কুলে রূপান্তরের সুপারিশ করতে পারে ডিআইএ। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। 256 কোটি টাকা শেয়ার কারসাজের মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান সহ 15 জনের নথি জব্দ করেছে দুদক। সম্প্রতি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে এসব নথিপত্র জব্দ করেন তদন্তকারী কর্মকর্তা। এছাড়া সাকিবের অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের নথিপত্র পেতে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে সংস্থাটি। একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন দুদকের দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত। তবে সময়ের ব্যবধানে তার বিরুদ্ধেই দুর্নীতির অনুসন্ধান করছে সংস্থাটি। শেয়ারবাজার কেলেঙ্কারির অভিযোগে আবুল খায়ের হিরু চক্রের 15 জনের বিরুদ্ধে 256 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে সরাসরি 2 কোটি 95 লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। শেয়ারবাজারে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে মার্কেট ম্যানিপুলেশনের অভিযোগে গত বছর দুর্নীতি দমন কমিশনে আবুল খায়ের হিরু এবং তার সহযোগী হিসেবে সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। মামলাটির তদন্ত চলমান রয়েছে। অভিযোগ তদন্তে দুদকের পক্ষ থেকে গঠন করা হয়েছে কমিটি। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযুক্ত 15 জনের তথ্য চেয়ে চিঠি পাঠায় সংস্থাটি, যেখান থেকে অন্তত 25 ধরনের নথি জব্দ করা হয়। সিকিউরিটি এক্সচেঞ্জ বলেন কিংবা সংশ্লিষ্ট যেখানে তদন্তের প্রয়োজনে যেখানে চিঠিপত্র দেওয়ার দরকার, তদন্ত কর্মকর্তারা চিঠিপত্র প্রেরণ করেছেন। তদন্ত পর্যায়ে যেসব তথ্য পাবেন তার প্রেক্ষিতে প্রতিবেদন দাখিল করবেন। এদিকে সাকিব আল হাসানের বিরুদ্ধে দুবাই, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে অর্থ পাচার সহ অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। গ্রামীণ ব্যাংকের ঋণের উচ্চ সুদের হার বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে কেন সামঞ্জস্যপূর্ণ করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি খিজির হায়াত চৌধুরী ও বিচারপতি জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। গ্রামীণ ব্যাংকের অতিরিক্ত সুদ আদায় নিয়ে অনেকবার বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন হয়নি। ক্ষুদ্র ঋণ প্রকল্পের আওতায় প্রান্তিক পর্যায়ের নারী পুরুষদের 20% হারে সুদ নির্ধারণ করে ব্যবসা করে আসছে গ্রামীণ ব্যাংক। হামের চিকিৎসা খরচ জোগাতে হিমশিম অবস্থা নিম্ন মধ্যবিত্ত পরিবারে। বড় একটি অংশ চলে যাচ্ছে চিকিৎসা শুরুর আগেই। চিকিৎসকরা বলছেন, বিভিন্ন হাসপাতাল ঘুরে জটিল অবস্থায় আসা রোগীর মৃত্যুই বেশি হচ্ছে। তাই শুরুতেই রেফার না করে লক্ষণভিত্তিক চিকিৎসা দেওয়ার পরামর্শ তাদের। 11 মাস বয়সী মরিয়ম 14 দিন নিউমোনিয়ায় ভর্তি থাকার পর এবার হামের গ্রাসে ভর্তি আবার 5 দিন। এর মধ্যেই সর্বস্ব শেষ দাদি সকিনা বেগমের। জীবনের শেষ সম্বল দিয়ে চিকিৎসা করছেন নাতনির। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পরও ভাড়ার অভাবে যেতে পারছেন না বাড়ি। আমার স্বামী হচ্ছে অন্ধর, আমার ছেলে অটো চালায়। আমার একটা শেষ সম্বল একটু জিনিস ছিল স্বর্ণের, ওইটা আমি বিক্রি করে আমি আমার নাতিনটারে চিকিৎসা করাইছি। হাসপাতালে ভর্তি অধিকাংশ রোগীদেরই গল্পই এমন। চিকিৎসা খরচ জোগাতেই হিমশিম অবস্থা নিম্নবিত্তের। এর মধ্যে বাড়তি চাপ এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করায়। স্বজনদের অভিযোগ, কোনো কোনো হাসপাতাল থেকে গুরুতর বললেও অন্য হাসপাতালে গিয়ে দেখা যায় শিশুর অবস্থা স্বাভাবিক। আপনার মেয়ে তো হার্টের সমস্যা, হ্যান ত্যান, আমাদের এখানে হবে না। পরে ওখান থেকে আমরা এখানে চলে আসার পরে ওনারা আমাদের রিপোর্ট দেখলো, দেখার পরে বলতেছে না, কিচ্ছু না আপনার মেয়ে। দিনে রাত 24 ঘন্টা খালি অক্সিজেন আর অক্সিজেন, অক্সিজেন ছাড়া একটা সেকেন্ডও রাখতে দেয় নাই। আল্লাহর রহমতে এখানে আসার পর ডাক্তাররা চেক আপ করছে, বলছে যে আল্লাহর রহমতে সুস্থ আছে। চতুর্থনে রেনা করি মনে করছেন বাসায় গেলে রেনা আল্লাহর আমরা ধরবো। আমার এত পরিমাণ টাকা খরচ। শিশু হাসপাতালে গেলাম, আবার সৌরাদি থেকে আবার আসলাম
এই যে ডিএনসিসির মধ্যে এখানে আমরা যে 10টার সময় ঢাকা আসছি ময়মনসিংহ থেকে 10টার সময় থেকে আমি এখানে ভর্তি হয়েছি ভোর 4টা বাজে। চিকিৎসকরা বলছেন বিভিন্ন হাসপাতাল ঘুরে জটিল অবস্থায় চিকিৎসা নিতে আসা রোগীদেরই মৃত্যু হচ্ছে বেশি, তাই শুরুতেই রেফার্ড না করে লক্ষণ ভিত্তিক চিকিৎসা দেওয়ার অনুরোধ তাদের। ঢাকার বাইরে থেকে আমাদের কাছে আসছে না, তাদের বেশিরভাগই দেখাচ্ছে বেশ অনেকে আছে বেশ ক্রিটিক্যাল অবস্থা আমাদের কাছে আসছে, তারা রেসপন্সও করছে দেরিতে এবং তাদের মধ্যে মৃত্যু কিন্তু বেশি হচ্ছে। বেশিরভাগ বাচ্চাই দেখা যাচ্ছে ভর্তি হওয়ার কয়েক ঘন্টা থেকে শুরু করে একদিনের মধ্যে মারা যাচ্ছে। চিকিৎসকরা জানান যে শিশুরা পুষ্টিহীনতায় ভুগছে তাদেরকে দ্রুতই আইসিইউতে নেয়ার দরকার হচ্ছে, আর যারা দ্রুত হাসপাতালে আসছে তারা বাড়ি ফিরছেন সুস্থ হয়ে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ময়লা পানি ও কাপড়ের রং দিয়ে তৈরি হচ্ছে আইসক্রিম, ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশুরা। রাজধানীর মিরপুরে ভেজাল কারখানায় অভিযান চালিয়ে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সব সরঞ্জাম ধ্বংসের পর কারখানাটি বন্ধ করল বিএসটিআই। গরমে স্বস্তি পেতে বাহারি রঙের আইসক্রিমে ঝুঁকছে ছোট্ট শিশুরা। আকর্ষণীয় মোড়কে থাকা পণ্যটি দেখলে বোঝার উপায় নেই ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকি। গরমে স্বস্তি দিতে শিশুদের হাতে অনেক সময় অভিভাবকরা তুলে দিচ্ছেন এই সকল আইসক্রিম, যেটি আসলে নীরব বিষ। অস্বাস্থ্যকর পরিবেশ, ডিরেক্ট ওয়াসার পানি এবং টেক্সটাইলে ব্যবহৃত যে সকল রং সেগুলো ব্যবহার করা হয় এই সকল আইসক্রিমে, যা ভয়ঙ্কর আকারে স্বাস্থ্যের ক্ষতি করছে শিশুদের। সোমবার রাজধানীর মিরপুরে ভেজাল বিরোধী অভিযানে নামে বিএসটিআই ও এনএসআই। এ সময় ধরা পড়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির চিত্র, যেখানে সরাসরি ব্যবহার করা হয় ওয়াসার পানি। স্বাস্থ্যের জন্য ঝুঁকি বিভিন্ন ফ্লেভারের সঙ্গে মেশানো হয় কাপড়ের রং। নকল ফ্লেভার ইউজ করে আপনি যে রংটা ইউজ করছেন সেটিও হচ্ছে আপনার টেক্সটাইল রং। বাচ্চাদের এই ধরনের আইসক্রিম খেলে ওদের হেপাটাইটিস এ, বি সহ বিভিন্ন পানিবাহিত রোগ হয়ে মৃত্যুবরণের ঝুঁকি পর্যন্ত হতে পারে। অভিযানে জরিমানার পাশাপাশি আইসক্রিম ফ্যাক্টরির মালিক ও ম্যানেজারকে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠান বন্ধের পর ধ্বংস করা হয় বিভিন্ন সরঞ্জাম। ফ্যাক্টরির যিনি ম্যানেজার এবং তৈরি করে কারিগর এবং সেই সাথে আমরা ফ্যাক্টরির মালিককে পেয়েছি, তাদেরকে আমরা দুইজনকে আলাদা আলাদাভাবে 1 মাসের কারাদণ্ড দিয়েছি এবং 1 লক্ষ টাকা করে জরিমানা ঘোষণা করেছি। অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবারের বাজারজাতকরণ ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানায় বিএসটিআই। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আকস্মিক ঝড়ে গাইবান্ধা ও নারায়ণগঞ্জে লণ্ডভণ্ড 500-র বেশি ঘরবাড়ি, ভেঙে পড়েছে গাছপালা, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। এতে আহত হয়েছেন অন্তত 5 জন, বজ্রপাতে মারা গেছেন 1 জন। ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড বাড়িঘর, উপড়ে পড়েছে গাছপালা। সোমবার সকালে গাইবান্ধা সদরের কামারজানি ও ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নে আকস্মিক আঘাত হানে ঘূর্ণিঝড়। এতে বিধ্বস্ত হয় 4 শতাধিক বাড়িঘর, সব হারিয়ে খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্তরা। 40 থেকে 50টা ঘরবাড়ি একদম মাটির সাথে মিশে গেছে আর কি, নাই। অনেক ঘরবাড়ি নদীতে, চাল টিন উড়ে গেছে নদীতে। ঘরতলা আমি পড়ে গেলাম, পরে আমার বাড়ি এলি আমাকে মনে করো যে টানিয়ে বাই করছে। কিন্নি যারা আমার টাকা 40,000 হারাইছে, পেরনে যে কাপড় আছে সে কাপড়টাও আর নাই। এই রাত্রি ভিজছে, এই ভিজে অবস্থায় আছি। খাওয়া খাদ্য নাই, মানুষের মনে করো গরু বাছুর এগুলো মনে করো ক্ষয়ক্ষতি মোটামুটি। অন্যদিকে নারায়ণগঞ্জের 2,500-এ তাণ্ডব চালায় কালবৈশাখী। মাত্র কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয় শতাধিক ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা, বিদ্যুতের খুঁটি। এ সময় আহত হন অন্তত 5 জন। জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান 1 কৃষক। এছাড়া পঞ্চগড় সদরে ঝড়ে গাছ ভেঙে পড়ে একটি প্রাইভেট কারের উপরে, তবে সে সময় গাড়িটির ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। পটুয়াখালীতে দালাল ছাড়া মিলছে না পাসপোর্ট সেবা। সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা আদায়, অপ্রয়োজনীয় কাগজের অজুহাত দিয়ে হয়রানি আর সিন্ডিকেটের প্রমাণ মিলেছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন আবেদনকারীরা। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। কাগজপাতি সবকিছুই ওকে ছিল, ভিতরে যাওয়ার পর দিয়ে কাগজপাতি দেখা আমার অফিসারে বের করে দিচ্ছে। আমি জানি না। পটুয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস, এখানে দালাল ছাড়া পাসপোর্ট করা অসম্ভব, এমন অভিযোগের সত্যতা যাচাই করতে ছদ্মবেশে সেখানে সময় সংবাদ। সাধারণ আবেদনকারীর মতো লাইনে দাঁড়িয়ে ফাইল জমা দেওয়া হয় কাউন্টারে, কিন্তু ট্রেড লাইসেন্স, চেয়ারম্যানের পরিচয়পত্র, বিয়ের কাবিননামা সহ নানা অপ্রাসঙ্গিক কাগজের অজুহাতে ফেরত দেওয়া হয় আবেদন।
এরপর দারোয়ানের পরামর্শে অফিসের সামনে অস্থায়ী কম্পিউটারের দোকানে যোগাযোগ করা হয় দালালের সঙ্গে। দর কষাকষির পর দালালের সঙ্গে 2000 টাকার চুক্তি হয় সবকিছু করে দেওয়ার। যেই কথা সেই কাজ। দালাল কেবল এনআইডি কার্ড নিয়ে জমা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ডাক আসে ছবি তোলা ও ফিঙ্গারপ্রিন্টের জন্য। তবে এরই মধ্যে সময় সংবাদের পরিচয় জেনে যায় অফিস সংশ্লিষ্টরা। পরিবর্তন হতে থাকে আচরণও। এরকম তো কেউ কমপ্লেন করে না এখন পর্যন্ত যে টাকা দিলে এটা হয়ে গেছে, এটা টাকা দিই নাই, হয় নাই। ভুক্তভোগীদের অভিযোগ, নিজে আবেদন করলে নানা অজুহাতে ফাইল আটকে দেওয়া হয়। যোগাযোগ করে জিজ্ঞেসি কত লাগবে, কইছে যে 7500 টাকা। সবকিছুই ঠিক আছে, তারপরেও এরপরে দেখি যে ভুল ধরে। অবশ্য সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। যে কোনো জনহয়রানি বা জনদুর্ভোগ এটা আমরা লাঘবে জেলা প্রশাসন সবসময় সোচ্চার আছে, থাকবে। জেলায় অন্তত 10 থেকে 12টি দালাল গ্রুপ সক্রিয় রয়েছে। ভুক্তভোগীরা বলছেন প্রশাসন ছদ্মবেশে অভিযান চালালেই ধরা পড়বে এই সিন্ডিকেট। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। চলতি অর্থ বছর দেশের জিডিপি প্রবৃদ্ধি 3.9% হওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। ঘুরে দাঁড়াতে দীর্ঘমেয়াদী বাজেট পরিকল্পনা সহ নীতি কাঠামো সাজানোর তাগিদ বিনিয়োগকারীদের। আর অর্থনীতিবিদরা বলছেন, উন্নয়নশীল দেশের কাতারে গিয়ে বড় ধরনের ধাক্কা এড়াতে প্রয়োজন সময় উপযোগী ও টেকসই সংস্কার। গেল এপ্রিলে দেশের মূল্যস্ফীতি ঠেকেছে 9.04%। এমনটাই বলছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর প্রতিবেদন। এর কারণ হিসেবে জ্বালানির দাম বৃদ্ধি, নিত্যপণ্যের উচ্চ মূল্যকে দায়ী করা হলেও বিশ্বব্যাংক বলছে নতুন করে যুক্ত হয়েছে সংকুচিত হয়ে আসা কর্মসংস্থান। সোমবার রাজধানীর বনানীতে আলোচনা সভার আয়োজন করে পিআরআই ও বিশ্বব্যাংক। এ সময় বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, দেশে নতুন কর্মসংস্থান তৈরি না হওয়ায় দুর্বল হয়ে পড়ছে শ্রমবাজার। 2024-25 অর্থ বছরে রাজস্ব আদায় নেমেছে গত 15 বছরের চেয়ে সর্বনিম্নে। কর জিডিপি অনুপাত কমে দাঁড়িয়েছে 6.9%। আর চলতি অর্থ বছরের সম্ভাব্য জিডিপি প্রবৃদ্ধি দাঁড়াতে পারে 3.9%। 3.9% this fiscal year, so the fiscal year that's just ending in 26 on June 30. And the ones that concern us the most is high inflation, persistently high inflation, financial sector vulnerabilities, and growing external pressures. অর্থনীতি ঘুরে দাঁড়াতে দীর্ঘমেয়াদী বাজেট পরিকল্পনা সহ নীতি কাঠামো সাজানোর তাগিদ বিনিয়োগকারীদের। Our financial sector, banking sector, and the other sectors all are in a vulnerable situation. To make them in a track, it is a very, very tough role for the current government. এদিকে উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছালে রফতানিতে বড় ধাক্কা খাওয়ার শঙ্কার কথা উল্লেখ করে অর্থনীতিবিদরা বলেন, আসছে বাজেটে প্রয়োজন সময়োপযোগী ও টেকসই সংস্করণ। গ্র্যাজুয়েট করার পরে আমি যা পাবো সেটা কিন্তু অন্য কেউ দিতে হবে, তখন একটা বিরাট সমস্যা হবে। আমাদের যে ট্যাক্স স্ট্রাকচার এখন, যেটা কিনা ইনডিরেক্ট ট্যাক্সের উপরে ডিপেন্ডেন্ট, সেইখানে বড় একটা ধাক্কা। সেটার জন্য একটা সংস্কার দরকার। প্রত্যেকটা ক্ষেত্রেই এই সংস্কারের উপরে খুব গুরুত্ব দিতে হবে। ব্যাংক খাত শক্তিশালী হয়ে বিনিয়োগকারীরা ফিরে এলে পড়ে থাকা অর্থনীতির সূচক উঠবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। কাঁচামালের দাম বৃদ্ধির সঙ্গে নিয়মিত লোডশেডিংয়ে দ্বিমুখী চাপে পড়েছে দেশের চামড়া খাত। উদ্যোক্তাদের দাবি, মধ্যপ্রাচ্য সংকটে কাঁচামালের দাম বেড়েছে 20 থেকে 25%। আবার দিনে 2 থেকে 3 ঘন্টার লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে পণ্য, গতি কমেছে প্রক্রিয়াজাতকরণে। MS আরিফিনের রিপোর্ট। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ততা বাড়ছে ট্যানারিগুলোতে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের পাশাপাশি জমে থাকা চামড়া দ্রুত প্রক্রিয়াজাত করে জায়গা খালি করতে তৎপর কারখানা শ্রমিকরা। তবে এবার উভমুখী চাপে পড়েছেন এই খাতের উদ্যোক্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে চামড়া প্রক্রিয়াজাতকরণ কাঁচামালের দাম বেড়েছে 20 থেকে 25%, যার প্রভাব পড়ছে চামড়ার দামে। প্রতি বর্গফুটে অতিরিক্ত 12 সেন্ট বাড়তি গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এর সঙ্গে রয়েছে দিনে 2 থেকে 3 ঘন্টার বিদ্যুৎ বিভ্রাট। গত 10-12 দিন আগের থেকে আমাদের ডেলি আপনার মনে হয় 3 ঘন্টা আমরা ইলেকট্রিক পেতাম না, খুব ডিস্টার্ব করতো। আর যখন আমরা বিদ্যুৎ না পাই, আইসিইউতে যেমন আপনার ইলেকট্রিসিটি না থাকলে রোগী মারা যায়, তদ্রুপ আমাদের ডায়েট চলে, ওয়েটগুলো চলে। ইলেকট্রিসিটি না থাকলে চামড়ার ভিতরে নষ্ট হয়ে যায়।
নিরবচ্ছিন্ন জ্বালানি না মিললে আসন্ন ঈদুল আজহায় চামড়া কেনার আগ্রহ কমবে। তার ওপর কেন্দ্রীয় ব্যাংকের ঋণ সুবিধা দেওয়ার নির্দেশ থাকলেও ব্যাংকগুলোর গড়িমসিও শঙ্কা বাড়াচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এই অবস্থায় আসছে বাজেটে কাঁচামাল আমদানিতে উচ্ছে কর 7.5% করার দাবি তাদের। 4-5টা প্রোডাক্টের মধ্যে 1% কমায় 4% করছে, ব্যাট 15%ই আছে, কিন্তু এটা আমাদের কোনো এফেক্টনেসই আমাদের মধ্যে আসে নাই। টোটাল ট্যাক্সটা যদি 15 থেকে 20%-এর ভিতরে হয় তাহলে কিন্তু আমাদের চামড়ার মূল্য বৃদ্ধি পাবে। পরিবেশ দূষণের দায় মাথায় নিয়ে বছরের পর বছর ধরে $1 বিলিয়ন ঘুরপাক খাওয়া দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাতের দৈন্যদশা নীতি নির্ধারকদের মনোযোগের অভাবই কারণ বলছেন অর্থনীতিবিদরা। চামড়া শিল্পে সমস্যাটা হলো যে এই শিল্প এলাকায় এই যতক্ষণ পর্যন্ত ইটিপিটা সঠিকভাবে কার্যকর না হবে কোনোদিনই আমাদের এই শিল্প রপ্তানি পর্যায়ে মাথা তুলে দাঁড়াতে পারবে না। চলতি অর্থ বছরে এপ্রিল পর্যন্ত 10 মাসে $103.75 লাখ লক্ষ্যমাত্রার বিপরীতে চামড়া খাত থেকে রপ্তানি আয় এসেছে $98.80 লাখ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখর কোরবানির পশুর হাট। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতার। এবারও পছন্দের শীর্ষে মাঝারি আকারের পশু। 1.5 লাখ থেকে 3 লাখ টাকায় বিক্রি হচ্ছে মাঝারি গরু। বড় ও ছোট গরুর চাহিদা তুলনামূলক কম। হাট ভর্তি গরু, ছাগল, মহিষ, মিলছে ছোট বড় সব ধরনের পশু। হাক ডাকে মুখর কোরবানির পশু বাজার। গ্রামগঞ্জের প্রতিটি হাটেই ক্রেতা বিক্রেতার ঢল। দাম হাঁকিয়ে ক্রেতা আকৃষ্ট করার চেষ্টা বিক্রেতাদের। ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে চলে বেচাকেনা। বরাবরের মতো ক্রেতাদের পছন্দের শীর্ষে মাঝারি আকারের পশু। চুয়াডাঙ্গার ডুগডুগি হাটে 1.5 লাখ থেকে 3 লাখ টাকায় বিক্রি হচ্ছে মাঝারি আকারের গরু। মেহেরপুরে বড় ও ছোট গরুর চাহিদা তুলনামূলক কম। 4 থেকে 5 মণ ওজনের গরু মন প্রতি বিক্রি হচ্ছে 30 থেকে 32 হাজার টাকায়। আরো বড় গরুর ক্ষেত্রে মন প্রতি দাম 30 হাজারের নিচে। মাঝারি গরুর দামটা একটু বেশি হচ্ছে, আর বড় গরুর দাম আপনার 8 মণ 9 মণ এগুলা দাম একটু কম আছে। বাজারে পরিস্থিতি দেখছি, বাজারে অনেক গরু আছে, সব ধরনের গরু আছে, দাম মিডিয়াম, দাম স্বাভাবিক আছে। ঈদ যতই ঘনিয়ে আসছে পশুর হাটে ততই বাড়ছে ক্রেতা সমাগম। গতবারের তুলনায় দাম কম বলে জানান ব্যবসায়ীরা। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় লাভ নিয়ে চিন্তায় অনেকে। 1,60,70 করে আমি আশাবাদী এরকম দাম হবে। গরু কিনে নিয়ে আসতে চাইছি, বাজারের অবস্থা তো সেরকম লাগছে না। গরু হিসাবে দাম খুব কম। আমি নিয়ে এসেছি 4টা গরু, আমি 1,12,000 টাকা একটা গরু আনিয়ে বেচলাম। জাল টাকা শনাক্তে হাটে হাটে কাজ করছেন ব্যাংকের লোকজন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে পুলিশ। কোরবানির পশুর হাটে ক্রেতাদের প্রতারণা থেকে রক্ষা ও গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারি মেডিকেল টিম। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। দেশের বাইরের খবর। ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে চুক্তির বিষয়েও তাগাদা দিয়েছেন তিনি। যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবে রাজি হয়নি যুক্তরাষ্ট্র, উল্টো ইউরেনিয়াম হস্তান্তর, পারমাণবিক স্থাপনা সীমিত করা সহ 5টি শর্ত জুড়ে দিয়েছে ওয়াশিংটন। এদিকে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ভঙ্গুর পরিস্থিতির মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা হয়েছে। আবুধাবির বারাকা কেন্দ্রের ভেতরে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় নতুন করে উপসাগরীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জ্বালানির পর বাড়ছে বিদ্যুতের দাম, 32% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব। বুধবার থেকে গণশুনানি। এবার ফিলিং স্টেশনে গ্যাসের জন্য দীর্ঘ লাইন, চাপ কম থাকার অজুহাত। শিক্ষা ও স্বাস্থ্যে গুরুত্ব দিয়ে 3 লাখ কোটি টাকার ইডিপি অনুমোদন। চলতি অর্থ বছরের চেয়ে 50% বেশি। প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতে থাকবে বিশেষ নজরদারি। এবং স্থানীয় নির্বাচনে অনিয়ম হলে উত্তপ্ত হবে রাজপথ, হুঁশিয়ারি বিরোধীদের। ঐক্যের তাগিদ সরকারি দলের। রক্তপাত এড়াতে সবাইকে আলোচনায় বসার আহ্বান সিইসির। এ ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইনান। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।